বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনের বাইরে কিছুই করার নেই। গণভবনে প্রধানমন্ত্রীর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের দাম নিম্নমুখী হলেই কমবে দেশে, জানালেন বাণিজ্য মন্ত্রী। ভারতের পেঁয়াজ আসা অব্যাহত থাকলে শিগগিরই আসবে হাতের নাগালে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিতে এবার চালকের কাছে জিম্মি রাজধানীবাসী। গেটলক ও সিটিং সার্ভিস চালুর দাবিতে ঘোষণা ছাড়াই বন্ধ করল বাস, যাত্রী ভোগান্তি। এবং জাতিসংঘের ত্রাণ নিয়ে ভাসান চড়ে নৌবাহিনীর দুটি জাহাজ। স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম, খুশি রোহিঙ্গারা। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মানবিকতা দেখিয়ে বাসায় থাকা ও চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাকিটুকু আইনিভাবে মোকাবেলা করতে হবে। বুধবার বিকেলে যুক্তরাজ্য ও ফ্রান্স সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এছাড়া সম্প্রতি ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান আওয়ামী লীগ প্রধান। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। 2 সপ্তাহ জুড়ে ইউরোপের 2টি দেশে রাষ্ট্রীয় সফরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোর COP26, লন্ডন এবং ফ্রান্স সফরের আদ্যপান্ত জানাতে বুধবার বিকেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন। আমি ক্ষমতায় আসতে পেরেছি। জাতিকে বিস্তারিত তথ্য অবহিত করতে এই প্রেস কনফারেন্সে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। কার্যালয় প্রান্তে উপস্থিত গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। 2009 থেকে 2021 আজকে বাংলাদেশের এ সময় উঠে আসে জলবায়ু সম্মেলন থেকে শুরু করে দেশের বাজার পরিস্থিতির ইস্যুও। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণেই দেশের বাজারে বেড়েছে ডিজেল কেরোসিনের দাম। উচ্চ মূল্যে কিনে সর্বনিম্ন মূল্যে যে দিচ্ছি এবং সেখানে একটা বিরাট অঙ্কের যে ভর্তুকি দিচ্ছি, এটা সামঞ্জস্য কিভাবে করব, এটা যদি আমাদের বুদ্ধিজীবীরা বা আপনারা সাংবাদিকরা একটু পরামর্শ দেন তাহলে আপনারা যেভাবে বলবেন সেভাবে করে দেবো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই বিষয়টা একটু আপনাদের বিবেচনা করতে হবে। দেখুন, আমি গালভরা মানে সবাই মন রক্ষা করে কথা বলে আমার ক্ষমতা থাকার দরকার নাই। যেটা বাস্তবতা আমি সেটা বলবো, কারণ দেশটা যখন আমি চালাচ্ছি দায়িত্বটা অবশ্যই আমাকে নিতে হবে। ভালো মন্দ সবই আমাকে নিতে হচ্ছে, আমি নিচ্ছি। উঠে আসে সম্প্রতি ইউপি নির্বাচনে সহিংসতার প্রশ্ন। সরকার প্রধান বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবেই ব্যবস্থা নেবে তার দল। আমরা শুধু চেয়ারম্যানের পদে আমরা প্রতীক দিচ্ছি, কিন্তু সেখানে মেম্বারদেরও ইলেকশন হয়, সেখানে কোনো প্রতীক থাকে না। কিন্তু আপনারা যদি ঘটনাগুলি দেখেন, এই মেম্বারদের মধ্যেও গোলমাল, হানাহানি মারামারিটা ঠিক কোথায় কোথায় কাদের মধ্যে হচ্ছে সেটা আপনারা দেখেন। আমার দলের ভিতরে যেগুলি হবে আমরা অবশ্যই সেগুলি ব্যবস্থা নেব। যারা এই দলের সিদ্ধান্তের বাইরে কাজ করেছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব, সেটা আমরা ছাড়ব না। সাজা ভোগ করা বেগম খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গেও প্রশ্ন তোলেন গণমাধ্যম কর্মীরা। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, যতটুকু মানবিকতা তার জন্য দেখানো সম্ভব তা করা হয়েছে, বাকিটুকু বিএনপি নেত্রীকে আইনি পথেই মোকাবিলা করতে হবে। খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছি, চিকিৎসা করতেছি, এটাই কি বেশি না? আপনাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করতো, আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন? বলেন আমাকে। অমানুষ না দেখেই তাকে আমরা অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু, আমার এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা আইনগত ব্যাপার। এখন সে অসুস্থ, যেমন বলবো না, রাখে আল্লাহ মারকে, মারি আল্লাহ রাখে কে, সেটাই মনে করে বসে থাকেন। বিএনপির সাংগঠনিক শক্তি নেই বলেই দলটি নির্বাচন এড়িয়ে ভিন্ন পথ অবলম্বন করতে চায় বলেও উল্লেখ করেন সরকার প্রধান। ক্ষমতার বাইরে এদের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ এদের শিকড়ের জোর নেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা অর্জনের পর এদিকে বিএনপি নেতারা বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়টি রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দৃষ্টিতে দেখার আবেদন জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে বলেও জানান তারা। তৃতীয় দফায় গত 1 সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি বেগম জিয়া। এবার তার শারীরিক অবস্থা আগের চেয়ে অবনতি হয়েছে বলে জানিয়েছে বিএনপি। নেত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে দেশের বাইরে নেয়ার পরামর্শ দিয়েছে বলেও জানাচ্ছে দলটি।
দলটির এক নেতা বলছেন, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার বিষয়টি সরকারকে মানবিক দৃষ্টিতে দেখতে হবে। বিদেশে নেয়ার অনুমতি দিতে দেরি করলে বড় ক্ষতিরও আশঙ্কা করেন তিনি। এখনো সময় আছে তাকে নিয়ে যাওয়ার, কিন্তু পরবর্তীতে কি হবে সেটা তো আমরা বলতে পারি না। তার কারণ খুব কুইক ডেটোরিয়েট করতেছে শারীরিক অবস্থা। সেই জন্য আমি বলবো সরকারকে আর সময় ক্ষেপণ না করে ইমিডিয়েটলি তাকে বাইরে চিকিৎসায় নেওয়ার জন্য অনুমতি দেওয়ার। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক বলেন, মেডিকেল বোর্ড সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিলে বোর্ডের উপর আস্থা রয়েছে তার। পলিটিক্যালি মুভ না করে যদি তারা সত্যি সত্যি চিকিৎসক হিসেবে রোগীর চিকিৎসা সম্বন্ধে বলে থাকেন, তাহলে আমি তাদের সেই সুপারিশকে শ্রদ্ধা করি। আর যদি পলিটিক্যালি মোবিলাইজড হয়ে তারা যদি বলে থাকেন যে তাকে বাইরে যেতে হবে, তাহলে সেটি সঠিক হবে না। এদিকে বেগম জিয়াকে দেখতে মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালে যান মাহমুদুর রহমান মান্না। পরে তিনি বলেন, সরকার বিএনপি নেত্রীর সঙ্গে অমানবিক আচরণ করছে। আমি তাকে জিজ্ঞেস করেছি অবস্থা কিছু ভালো হয়েছে, উনি মাথা টানলেন না, অবস্থা ভালো হয়নি। তার মানে অবস্থা আরও খারাপ হয়েছে, উনি চুপচাপ থাকলেন। কোনো মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ, ডাক্তার বাদী দিলাম, তারা এই রকম পেশেন্টকে এইভাবে ফেলে রাখতে পারে না। চেয়ারপারসনের রোগমুক্তির জন্য গত কয়েকদিন ধরেই দোয়া মাহফিল করছে বিএনপি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে দাম না কমলে দেশীয় ভোজ্য তেল, পেঁয়াজ ও ডালসহ বিভিন্ন পণ্যের দাম কমানো সম্ভব নয়, এই কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। তবে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে পেঁয়াজের দাম কমার সম্ভাবনার কথা জানান তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য মন্ত্রী। কদিন আগেও যেখানে বোতলজাত সয়াবিন তেল কিনা যেত 153 টাকায়, গ্রাম কিংবা শহর সর্বত্রই বর্তমানে সেটির দাম 160 টাকা। আর 5 লিটারের বোতলজাত সয়াবিনের দাম 760 টাকা রাখা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে নতুন দাম নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে চিনির দাম সরকার কেজি প্রতি 75 টাকায় নির্ধারণ করলেও বর্তমানে বিক্রি হচ্ছে 85 টাকায়। সরকারি তথ্যমতে গত কয়েকদিনে পেঁয়াজ ও মসুর ডালের দাম সামান্য কমলেও এখনও নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে দাম না কমলে দেশেও পণ্যের দাম কমানো সম্ভব নয়। আমাদের অধীনে যে কয়টা আছে, যেমন তেল, যেমন চিনি এবং পেঁয়াজ, ডাল, বাইরে থেকে কিনতে হয় আমাদের। যেরকম দাম আসে তার উপরে বেসিস করে আমরা একটা ক্যালকুলেশন করে ডিক্লেয়ার করি। আন্তর্জাতিক বাজারে যদি দাম না কমে নিত্য প্রয়োজনীয় জিনিস, তাহলে আমরা কমাবো কেমন করে? তবে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে না দিলে 1 থেকে 1.5 মাসের মধ্যে প্রতি কেজির মূল্য 40 টাকায় নেমে আসবে বলে আশার কথা জানান বাণিজ্যমন্ত্রী। পেঁয়াজের দামটা এখন অত বেশি নাই যেরকম বেড়েছিল, এটা আরও 1-1.5 মাসের মাথায় গিয়ে আবার 40 টাকায় চলে আসবে। আমাদের নিজস্ব প্রোডাক্টটা উঠে গেলে পরে না বাড়ারই কথা। ইম্পোর্টটা যদি ঠিক থাকে, ভারত যদি হঠাৎ করে বন্ধ না করে দেয়। বুধবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হলেও ইউরোপের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশে বিভিন্ন শর্ত পূরণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেয়ার প্রতিবাদ করায় বাকবিতণ্ডার জেরে হঠাৎ করেই রাজধানীতে বাস বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। অঘোষিত এই ধর্মঘটে চরম বিপাকে পড়েন নগরবাসী। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, নগরীতে কোনো সিটিং সার্ভিস ও গেটলক পরিবহন চলবে না। অতিরিক্ত ভাড়া বন্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কিছুতেই মুক্তি মিলছে না নগরীর সাধারণ যাত্রীদের। একদিকে ডিজেলের মূল্য বৃদ্ধিতে অতিরিক্ত ভাড়া, তার উপর হঠাৎই বন্ধ গণপরিবহন। এ যেন মরার উপর খাড়ার ঘা। সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকার বিভিন্ন রুটে বন্ধ বাস। পথে নেমেই চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আসলে দেখছি আপনার কোনো গাড়ি নাই, এটা আমাদের জন্য খুব, যাত্রীর জন্য খুব একটা ভোগান্তির বিষয়। দাঁড়ায় রয়েছি, বাস পাইতেছি না। যাত্রীদের অভিযোগ, সিটিং সার্ভিস ও ওয়েভিলের নামে সরকারের ঠিক করা ভাড়া মানা হয় না কখনই। সড়কে নৈরাজ্য বন্ধের দাবি তাদের। সাধারণ যাত্রীকে একটা বোবা কান্না, এই বোবা কান্নাটা সরকার
এবং কেউ বুঝতেছে না। পরিবহন শ্রমিকদের দাবি, সরকার নির্ধারিত ভাড়া নিয়ে প্রতিদিনই যাত্রীদের সাথে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। মালিক পক্ষকে জানিয়েও মিলছে না সুরাহা। গাড়ির স্টাফরা অনেক মার খাইছে, মার খাওয়ার পরে এই কারণে স্টাফরা চলে যায়। যাত্রী লিয়ে ভাড়া লিয়ে মারামারি করতেছে, 2 টাকা 1 টাকার লেগে মারামারি। পরিবহন মালিক সমিতি বলছে, সিটিং সার্ভিস ও গেটলক বাস বন্ধের প্রতিবাদেই মূলত সকাল থেকে পরিবহন বন্ধ রাখে তারা। গেটলক সিটিং সার্ভিস তারা বন্ধ করবে না, এটি হলো তাদের বক্তব্য। আমাদের ডিসিশন যেটা আছে যে কোনো গেটলক সিটিং সার্ভিস অতিরিক্ত ভাড়া এগুলো কোনোটাই করতে পারবে না, আমরা সেই ডিসিশন আছি। সকাল থেকেই বাস না পেয়ে বাড়তি ভাড়ায় মোটরসাইকেল, রিকশা ও সিএনজি অটোরিকশা করে বিভিন্ন গন্তব্যে রওনা দেন যাত্রীরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় দিনে স্বাচ্ছন্দ্যে টিকা নিলেন রাজধানীর বস্তিবাসী। পরিকল্পিত ব্যবস্থাপনার কারণে কেন্দ্রে ভিড় ছিল কম। তোহা খান তামিমের রিপোর্ট। রিকশা চালক মোহাম্মদ রুহুল আমিন শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন এ ব্যক্তি কোভিড-19-এর বিরুদ্ধে লড়তে এসেছেন কড়াইল বস্তির টিকা কেন্দ্রে। ভ্যাকসিন নিতে এতদিন ভয় আর শঙ্কা থাকলেও নিবন্ধন জটিলতায় এতদিন নেননি টিকা। কিন্তু বস্তির টিকা কেন্দ্রে শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সহজেই গ্রহণ করলেন করোনার ভ্যাকসিন। এতদিন নেই নাই ডরে যে কি না কি হয়ে যায়। প্রায় 4 লাখ মানুষের বসবাস এ বস্তিতে 18 বছরের ঊর্ধ্বে পর্যায়ক্রমে সবাইকে আনা হবে টিকার আওতায়। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ কেন্দ্রে নিয়ে গেলে স্বেচ্ছাসেবীরা তাৎক্ষণিক নিবন্ধন করে টিকা দেওয়ার ব্যবস্থা করছেন। মোট 11টি কেন্দ্রে 24টি বুথে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঘরের কাছে টিকা নিতে পেরে স্বস্তি জানান বস্তিবাসী। টিকা দিচ্ছি সুন্দর মতো, চাইছি কোনো ঝামেলা নেই। আমাদের জন্য উপকার হয়েছে এটাই যে ধারে কাছে আছে, এই জন্য আমরা দিতে পারছি। লক্ষাধিক বস্তিবাসীকে টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন সপ্তাহব্যাপী চলবে এ কার্যক্রম। তো উপচে পড়া ভিড় নেই, সার্বিক সব তত্ত্বাবধানে সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কাজ চলতেছে। মানুষের মধ্যে প্রচুর আগ্রহ রয়েছে, সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে। পর্যায়ক্রমে বিশেষ এ টিকা কর্মসূচির আওতায় আসবে রাজধানী সহ সারা দেশের বস্তির মানুষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিভাগীয় ও জেলা শহরে চলছে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম। পরীক্ষার আগে টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থীরা, স্বস্তিতে অভিভাবকরাও। ডিসেম্বরের মধ্যেই সব পরীক্ষার্থীকে টিকার আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টিকা নেয়া নির্ধারিত সময়ের আগেই উৎসাহ উদ্দীপনায় কেন্দ্রে কেন্দ্রে হাজির শিক্ষার্থী আর অভিভাবকরা। চট্টগ্রামে কোভিড টিকা দেয়া নির্ধারিত কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে টিকা প্রত্যাশীরা। এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে স্পটেই হয় নিবন্ধন। শিক্ষা কর্মকর্তারা বলছেন, বর্তমানে নগরীতে প্রতিদিন 2000-এর বেশি শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হচ্ছে। আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার আগেই সব শিক্ষার্থীকে আনা হবে টিকার আওতায়। পরীক্ষার আগে সরকারের এমন সিদ্ধান্তে খুশি শিক্ষার্থী এবং অভিভাবকরা। 2 তারিখ থেকে আমাদের এক্সাম, এর আগে এক্সট্রা প্রোটেকশন হিসাবে এই টিকাটার উদ্যোগটা খুব ভালো। পরীক্ষার আগে টিকা দিতে পারছি, সবাই টিকা দিতেছে, এটা অনেক ভালো লাগতেছে। ইন্টার পরীক্ষার্থীদেরকে আগে ভ্যাকসিন দিব, তবে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় আমাদেরকে যে তালিকা দিবেন ওই তালিকা অনুযায়ী আমরা পর্যায়ক্রমে সমস্ত স্টুডেন্টদেরকে ভ্যাকসিন দিব। সিলেট সরকারি মহিলা কলেজে বুধবার সকালে শুরু হয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া। আগামী 29 ডিসেম্বর পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলার প্রতিটি উপজেলায় প্রায় 70,000 এইচএসসি পরীক্ষার্থীকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হবে কোভিড টিকা। আমার ভালো লাগতেছে এবং আমাদের জন্য সুবিধা হয়েছে, কলেজেই পাচ্ছে, ভালো লাগছে। পরীক্ষা যেহেতু 2 তারিখে শুরু হবে, এই মাসের 29 তারিখের আগেই সকলকে টিকাদান সম্পন্ন করা। ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দিনে সদর উপজেলার 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেয়া হয় কোভিড টিকা। টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। এছাড়া নারায়ণগঞ্জেও এইচএসসি পরীক্ষার্থীদের দেয়া হয় করোনা ভ্যাকসিন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। করোনা টিকার সহজ প্রাপ্যতা নিয়ে উৎপাদনকারী দেশগুলোকে গুরুত্ব বোঝাতে IORA দেশগুলোর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলন শেষে তিনি একথা বলেন। ভ্যাকসিন যে সমস্ত দেশে তৈরি হয়, অল্প দেশে, যে আমেরিকা, চায়না, আপনার UK এবং ইন্ডিয়াতে, তারা সবাই ছিলেন এবং প্রায় ডেলিগেট এই ভ্যাকসিনদের আপনাদের এই যে গ্যাপ ইন রিসিভিং দ্য ভ্যাকসিন, এটা বেশ সুচ্চার করে বলেছেন। আমরা সব জায়গায় বলতেছি যে ভ্যাকসিন শুড বি এ পাবলিক গুড,
এইটা সবার জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া উচিত। এই ব্যাপারে কোনো ডিসক্রিমিনেশন কোনোভাবে করা উচিত না, রিচ অ্যান্ড পুয়ার। এইটা এখানে খুব বড় করে আবার তোলা হয়েছে। রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ত্রাণ নিয়ে ভাসানচরে গেছে নৌবাহিনীর 2টি জাহাজ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর মালামাল নিয়ে বুধবার দুপুরে ভাসানচরে পৌঁছায় বানৌজা টুনা ও বানৌজা তিমি। ভাসানচরে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম, এতে খুশি রোহিঙ্গারা। মেঘনা নদী আর বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ভাসানচর এখন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্র। মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষের বসবাস নিরাপদ করতে আধুনিক আবাসন স্থাপন সহ বাংলাদেশ সরকারের নানা কার্যক্রম প্রশংসা পেয়েছে বৈশ্বিক পরিসরে। হাত বাড়াচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও। এর ধারাবাহিকতায় ভাসানচরের রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠালো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। আর এসব মালামাল রোহিঙ্গাদের দুয়ারে পৌঁছে দেয় বাংলাদেশ নৌবাহিনী। বুধবার দুপুরে নৌবাহিনীর 2টি জাহাজ বানৌজা টুনা ও বানৌজা তিমি 137 মেট্রিক টনের বেশি সামগ্রী নিয়ে পৌঁছায় ভাসানচরে। রোহিঙ্গাদের জন্য 2টি জাহাজে মোট 11 ধরনের মালামালের মধ্যে রয়েছে স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, জেরিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ ও জুট ব্যাগ। এর আগে গত 9 অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হতে সমঝোতা স্মারক সই করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং UNHCR। সমঝোতার পর এবারের ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করল সংস্থাটি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো হালদা নদীর কার্প জাতীয় মাছ ও ডলফিনের জীবন রহস্য উন্মোচন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় 2 বছর ধরে যৌথভাবে এ গবেষণা করে। এতে হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা, ব্যবস্থাপনা ও গবেষণায় আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাবে বলে জানান গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর 4টি কার্প জাতীয় মাছ রুই, কাতাল, মৃগেল, কালিবাউস ও ডলফিনের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচিত করা হয়েছে। PKSF এর অর্থায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় 2 বছর ধরে এই গবেষণা পরিচালনা করে। জীবন রহস্য উন্মোচনের ফলে এই অঞ্চলের প্রধান কার্পসমূহ ও ডলফিনের জিনের বিন্যাস, বিবর্তনের গতিপথ, সংরক্ষণ এবং সর্বোপরি জাতিগত বিস্তৃতি সম্পর্কে একটি সম্যক ধারণা পাওয়া সম্ভব হবে। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে কার্প জাতীয় 4টি মাছ রুই, কাতলা, মৃগেল, কালিবাউস এবং ডলফিন, যেটি বিপন্ন একটি প্রজাতি, এর সবগুলো জিনকে উদ্ধার করা। 70 থেকে 80 হাজার জিন এবং প্রোটিনকে আমরা শনাক্ত করতে পেরেছি। সেই জিন প্রোটিনগুলোর বিন্যাস, তাদের বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল যে ফাংশন বা তারা কি করছে আমার শারীরবৃত্তিক প্রক্রিয়ায়, সেই জিনিসগুলো আমরা উন্মোচন করতে পেরেছি। এই গবেষণার মাধ্যমে পরিবেশগত পরিবর্তন, অসুস্থতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া খুঁজে বের করা সম্ভব হবে বলে জানান হালদা নদীর গবেষক। হালদাতে এতদিন পর্যন্ত যে গবেষণাগুলো হয়েছে সেগুলো হচ্ছে নর্মাল গবেষণা। এখন আমরা মলিকুলার লেভেলে যখন আমরা এই হোল জিনোম সিকোয়েন্স করার মাধ্যমে আমরা এই হালদার 4টি প্রজাতি সংরক্ষণের জন্য, বিশেষ করে ইনসিটু সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের যে গ্রোথ, তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, তাদের তাদের যে ভ্যারাইটি, সেই বিষয়টা আমরা জানতে পারবো। 2020 সালের 21শে ডিসেম্বর হালদা নদীকে বঙ্গবন্ধু ফিশারিজ হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা দোহারের মৈনটঘাটের পাশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ এই অর্থনৈতিক অঞ্চল স্থানীয়দের কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশ বিদেশে পর্যটন কেন্দ্র হিসেবে মৈনটঘাটের পরিচিতি বাড়বে। বুধবার দোহার উপজেলায় পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন সালমান এফ রহমান। প্রমত্তা পদ্মা নদীর বাম তীরে ঢাকার দোহার উপজেলা। প্রতি বছর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হয় ফসলি জমি, ঘরবাড়ি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এ অবস্থায় দোহারকে বাঁচাতে মাঝির চর থেকে নারিশা বাজার হয়ে মকসুদপুর পর্যন্ত পদ্মায় ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ করতে 2018 সালে প্রায় 1.5 কোটি টাকার প্রকল্প নেয় সরকার। প্রকল্পের আওতায় 6 কিলোমিটার নদী তীর সংরক্ষণের পাশাপাশি 24 কিলোমিটার নদী ড্রেজিং করা হচ্ছে। বুধবার সকালে কাজের অগ্রগতি দেখতে প্রকল্প এলাকায় যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। কয়েক ঘন্টা পরিদর্শন শেষে জানান প্রকল্পের কাজ শেষ হয়েছে 70%। তবে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় প্রকল্প শেষ করতে লাগবে আরও অন্তত 2 বছর। নতুনভাবে করা হচ্ছে
এটাতে যে সুবিধাটা হচ্ছে আমাদের পুরো দোহারের যে পদ্মা নদীর যে সীমানাটা, পুরো সীমানাটাকে কিন্তু আমরা প্রোটেকশনের অন্তরে নিয়ে আসতেছি। পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিং হলে প্রায় 20 বর্গ কিলোমিটার নতুন ভূখণ্ড পাওয়া যাবে। প্রকল্প বাস্তবায়ন হলে দোহারে গড়ে তোলা হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। যখন এমব্যাঙ্কমেন্টটা হয়ে যাবে তখন আমরা ওখানে সেই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটা করব, যেটা আসলে পর্যটনের জন্যই হবে। এছাড়া পদ্মার বুকে চর আমিরাবাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, দোহার। লালমনিরহাটে জেলা কারাগার সংলগ্ন সড়কের ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৫ লাখ টাকার নোট উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে ১,০০০ টাকার ৬৫ বান্ডেল উদ্ধার করেন তারা। স্থানীয়রা টাকা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে মাটির নিচে আরও টাকা থাকতে পারে। তবে উদ্ধারকৃত টাকার উপরে নাকি লাকি কুপন ও লাকি সংখ্য লেখা রয়েছে। এ টাকার উৎস ও সেগুলো জাল কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কুয়েতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুলে দেওয়া হয়েছে বিভিন্ন শপিং মল। কুয়েতের সুক আল ওয়াতিনিয়া প্রবাসী বাংলাদেশিদের কেনাকাটার জন্য একটি পছন্দনীয় স্থান। করোনায় লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে শপিং মলটি। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। নিজেদের ভাগ্য পরিবর্তনে দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমান বাংলাদেশিরা নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে অনেকেই ব্যবসা ক্ষেত্রে যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, তেমনি আবার স্বাবলম্বী করেছেন অন্য প্রবাসী বাংলাদেশিদের। কুয়েতের সুক আল ওয়াতানিয়া মার্কেটে 2 শতাধিক বাংলাদেশি কর্মরত রয়েছেন। বর্তমানে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বেচাকেনা বাড়তে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। এতে স্বস্তি প্রকাশ করেছেন তারা। Market is going very well. हमारी বইতে নাই আলহামদুলিল্লাহ ফেরাডো খুলে দিয়েছে। এখন আগের থেকে বেশি কিনা অনেক বাড়ছে, কাস্টমারও বাড়ছে, আরও হবে বেশি কিনা সামনের দিকে। কুয়েতে প্রায় 3 লক্ষ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে অধিকাংশ প্রবাসী ব্যবসায়ী এই শপিং মলটিতে মোবাইল, স্টেশনারি, গার্মেন্টস, টেইলারিং, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। তবে দেশে আটকে পড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরতে শুরু করলে ব্যবসার আরও উন্নতি হবে। এতে দেশের রেমিটেন্স প্রবাহের গতিও বাড়বে বলে মনে করছেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। রাশিয়া ও জার্মানির মধ্যকার আলোচিত গ্যাস পাইপলাইন প্রকল্পের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। এর ফলে যুক্তরাজ্য ও ইউরোপে গ্যাসের দাম এখন ঊর্ধ্বমুখী। দুদেশের রাজনৈতিক জটিল সমীকরণের কারণে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের এই মেগা প্রকল্প অনির্দিষ্টকালের জন্য অনিশ্চয়তার মুখে পড়ল। জার্মানির বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। রাশিয়া এবং জার্মানির অন্যতম প্রধান খনিজ সম্পদ গ্যাস সরবরাহের মেগা প্রকল্প নর্থ স্ট্রিম প্রকল্প 2 পূর্ব সাগরের উপর দিয়ে 10 বিলিয়ন ইউরোর অর্থের প্রায় 1225 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের জোড়া লাগানোর প্রকল্পের কাজ শেষ হয়েছে সেপ্টেম্বরেই। কথা ছিল সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শুরু হবে গ্যাস সরবরাহ। এই ঠান্ডার মৌসুমে যুক্তরাজ্য ও ইউরোপের গ্যাসের চাহিদা যখন তুঙ্গে, হঠাৎই তখনই গ্যাস সরবরাহের চূড়ান্ত অনুমোদন দেয়া থেকে সরে এলো জার্মানি। জার্মান পাওয়ার রেগুলেটরি অধিদপ্তর বলছে রাশিয়া তার রাজনৈতিক বাহুবলের শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের ফায়দা লুটতেই প্রতিবেশী দেশ ইউক্রেনকে পাশ কাটিয়ে গ্যাসের পাইপলাইন স্থাপন করেছে, যার ফলে ইউক্রেন তার প্রাপ্য ট্রানজিট থেকে বঞ্চিত হচ্ছে, যা আন্তর্জাতিক নীতি বিরোধী। রাশিয়ার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান অবৈধ পন্থা অবলম্বন করায় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট নর্থ স্ট্রিম 2 প্রকল্পটিকে নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের বিরুদ্ধে সব রকমের নোংরা ভূ রাজনৈতিক অস্ত্র পরিহারের আহ্বান জানান। পাইপলাইনটি তৈরিতে অর্থ সহায়তা দিয়েছে রাশিয়ার গ্যাসপ্রম, ওএমবি, উইন্টারসেল, ডিয়া এনার্জি, ইউনিপার ও শেল। চুক্তি অনুযায়ী বছরে 55 বিলিয়ন ঘনমিটার গ্যাস রাশিয়া থেকে জার্মানিতে সরবরাহের কথা রয়েছে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বাংলাদেশের কৃষি পণ্য রপ্তানি উপযোগী করে তুলতে প্রযুক্তির ব্যবহারে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডের সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন লন্ডন সফররত কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। নেদারল্যান্ড থেকে পেঁয়াজ আসার কথাও জানান তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদন।
ইউরোপের বাজারে সতেজ শাকসবজি ও ফলমূল এবং প্রক্রিয়াজাত কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধি করতে কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সরকারি ও বেসরকারি উদ্যোক্তা ব্যবসায়ীদের একটি দল নেদারল্যান্ড এবং যুক্তরাজ্য সফর করছেন। তার এই অংশ হিসেবে ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাথে মত বিনিময় করেন। এই সময় কৃষি মন্ত্রী বলেন, আর্থিক সহযোগিতা নয়, প্রযুক্তিগত সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে পেতে চায় যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোকে। আমরা তাদের কাছে কোনো ফান্ডিং সাপোর্ট চাচ্ছি না, আমরা চাই প্রযুক্তিগত সহযোগিতা, টেকনোলজি। তারা যদি আমাদেরকে ভালো টেকনোলজি দেয় যাতে আমরা উৎপাদনশীলতা, একটা ফসলের উৎপাদন বাড়াতে পারি পার হেক্টর পার একর ল্যান্ডে, সাথে সাথে এটাকে কিভাবে প্রক্রিয়াজাত করা যায়, প্রসেস করা যায়, এই টেকনোলজিগুলো আমাদের হাতে ওইভাবে নাই। পেঁয়াজের ঘাটতি পূরণে শীঘ্রই নেদারল্যান্ড থেকে আমদানি করা হচ্ছে 10,000 টন পেঁয়াজ। নেদারল্যান্ডের বছর জুড়ে পেঁয়াজ চাষের কৌশলও বাংলাদেশ কাজে লাগাতে চায় বলে জানান মন্ত্রী। এই মুহূর্তে তারা 10,000 টন পেঁয়াজ বাংলাদেশে পাঠাচ্ছে, সেই গুদামও আমরা গিয়েছিলাম, আমাদের দেখাইলো কন্টেইনার রেডি টু গো টু বাংলাদেশ। কৃষি সেক্টরে বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরে ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ীরা বলেন, বিদেশে রপ্তানি উপযোগী উচ্চ মূল্যের ফল ও সবজি উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমাদেরকে হাই ভ্যালু প্রোডাক্টে যেতে হবে এবং স্পেশালাইজ প্রোডাক্ট যেগুলা ম্যাঙ্গো আছে, উনি ড্রাগন ফ্রুটের কথা বললেন, এবং আমাদের এথনিক মাইনরিটির আমাদের কমিউনিটি যেসব ভেজিটেবলগুলো করে থাকি, দ্যাট কুড বি ভেরি কম্পিটিটিভ এবং আমরা খুবই আশাবাদী। করোনা মহামারীর মধ্যেই গেল অর্থ বছরে 102 কোটি 80 লাখ ডলারের কৃষি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা রপ্তানি খাতে নতুন রেকর্ড। কৃষি প্রধান দেশ হলো বাংলাদেশ রপ্তানি উপযোগী প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে। নানামুখী সমস্যাগুলো সমাধান করে ব্রিটেনের বিশাল সবজির বাজারে বাংলাদেশ তার শক্ত অবস্থান সৃষ্টি করতে চায়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দেশের পর্যটনের অন্যতম আকর্ষণ প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত থাকে বছরে 6 মাস। তাই পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়, দ্বীপ ভ্রমণের সুযোগ হাতছাড়া করছেন না কেউ। তবে দ্বীপের সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটক ভ্রমণ সীমিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই দ্বীপ ঘুরে এসে আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। চারদিকে স্বচ্ছ নীল জলরাশি, তবে নেই সমুদ্রের গর্জন, নেই মানুষের কোলাহল, শুধু ভাসছে নৌকা। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন এটি। নারিকেল জিঞ্জিরামানি দেশের পর্যটকদের অবকাশ যাপনের অন্যতম স্থান, যা উপভোগে প্রতি বছর পর্যটকরা ছুটে আসেন সমুদ্রের জলরাশি ঘেরা এই প্রকৃতিতে। প্রবাল পাথরের প্রাচীরে আছড়ে পড়ছে সমুদ্রের নীল জলরাশি। প্রকৃতিকে নিবিড় চোখে দেখতে মৌসুমের শুরুতে পর্যটকরা ছুটে আসছেন প্রবাল দ্বীপে। সৌন্দর্য দেখে মুগ্ধ তারা। ছেলেমেয়ে অনেক আনন্দ করতেছে, আর একমাত্র এই সেন্ট মার্টিন আসার উদ্দেশ্যেই কক্সবাজার আসা। এখানে আসলে মেইনলি একটু ক্লিন আর একটু কোলাহল কম, একটু নিরিবিলি পরিবেশ। দীর্ঘ প্রায় 8 মাস পর দ্বীপে পা পড়েছে ভ্রমণ পিপাসুদের। তারা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেই বিষয়টি নজর রাখছেন জনপ্রতিনিধিরা। তারা কোনো ধরনের এটা হয়রানির শিকার না হয়, তারা সুন্দর মতো সেন্ট মার্টিনের সৌন্দর্য নীলাভূমিকে সুন্দরভাবে উপভোগ করবে। এদিকে জেলা প্রশাসন বলছে, অতিরিক্ত পর্যটকের চাপ থেকে দ্বীপের সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটক ভ্রমণ সীমিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরিবেশকে ঠিক রেখে যদি সেবা নিশ্চিত করতে হয়, তাহলে অবশ্যই পর্যটকের একটা নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রতি বছর অক্টোবর মাসে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে পর্যটকরা ছুটে সেন্ট মার্টিনে, কিন্তু এবছর জেটি সংস্কারের কারণে তা 1.5 মাস পিছিয়ে যায়। যান্ত্রিকতার শহর ছেড়ে একটু প্রশান্তির খুঁজে পর্যটকরা ছুটে আসছেন দারুচিনির এই দ্বীপে। এতে প্রাণ পেয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। একই সঙ্গে হাসি ফুটেছে দ্বীপের 10,500 বাসিন্দার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, সেন্ট মার্টিন, কক্সবাজার। পতাকা ইস্যুতে ব্যাপক সমালোচনার পর অবশেষে টনক নড়ল পাকিস্তানের। নানা মহলের চাপের মুখে অনুশীলনের সময় বাংলাদেশের মাটিতে পতাকা টাঙানোর অনুমতি চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে এ তথ্য। তবে এ ব্যাপারে এখনও নির্বিকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 6 বছর পর বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল, কিন্তু মাঠের খেলা ছাপিয়ে আলোচনার তুঙ্গে বিনা অনুমতিতে মিরপুরে পাকিস্তানের অনুশীলনে নিজেদের দেশের পতাকার ওড়ানোর ঘটনা।
বিজয়ের মাসে ঠিক আগ মুহূর্তে পাকিস্তান দলের এমন কাণ্ড বিতর্কের সৃষ্টি করে। মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী জাতি চরম ক্ষোভ প্রকাশ করে। বিনা অনুমতিতে ভিনদেশি পতাকা টাঙালে সর্বোচ্চ 1 বছরের শাস্তির বিধান আছে বাংলাদেশের আইনে। অন্য গণমাধ্যম বিষয়টি এড়িয়ে গেলেও সময় সংবাদ বিষয়টি নিয়ে প্রথম দিন থেকেই ধারাবাহিক রিপোর্ট করে আসছিল। বিসিবির কাছে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হলে তারা প্রতিবারই নীরব থেকেছে। তবে তা নজরে আসে সরকারের বিভিন্ন পর্যায়ে। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে পাকিস্তানিদের পতাকা টাঙানোর ঘটনা মোটেও পছন্দ হয়নি তথ্য প্রতিমন্ত্রীর। সফররত দলটিকে তাদের পতাকা সহ দেশে ফেরত পাঠানোর দাবিও জানান তিনি। বাংলাদেশের পতাকা বিধানে স্পষ্ট উল্লেখ রয়েছে, ভিনদেশি পতাকা দেশে ওড়াতে হলে নিতে হবে অনুমতি, সঙ্গে থাকতে হবে বাংলাদেশের পতাকাও। কিন্তু কোনো প্রকার অনুমতি তোয়াক্কা না করে ধারাবাহিকভাবে প্র্যাকটিস গ্রাউন্ডের চারপাশে পতাকা টাঙিয়ে খেলছিল পাকিস্তানের ক্রিকেটাররা। সময় সংবাদ বিষয়টির ব্যাখ্যা চাইলে এটিকে কোচ সাকলাইন মুস্তাকের সিদ্ধান্ত বলে পাশ কাটিয়ে যায় পিসিবি। সময় সংবাদে প্রতিবেদন প্রকাশের পর অবশেষে টনক নড়েছে পাকিস্তানিদের। বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে পতাকা টাঙানোর অনুমতি চেয়েছে পিসিবি, কিন্তু এতেও প্রশ্ন থেকে যায়, এতদিন কারো অনুমতি ছাড়া কিভাবে স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের পতাকা টাঙানোর স্পর্ধা পেল তারা? উত্তরটা খুঁজতে হবে সংশ্লিষ্টদেরই। মেদিনাই, সময় সংবাদ, ঢাকা।